হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু NSM-LEARNING ইউটিউব চ্যানেল। এই ভিডিওটি 6 সেমিস্টার ফিলোসফি অনার্সের স্টুডেন্টদের জন্য। তোমাদের C-14 অর্থাৎ ফিলোসফি ইন 20th সেঞ্চুরি ওয়েস্টার্ন থেকে আজকে কিছু শর্ট টাইপ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যা তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। ফার্স্টে শুরু করছি 1 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে which philosopher's lifespan is divided into two different stages? এমন কোন দার্শনিক রয়েছেন যার জীবনকালকে আমরা দুটো স্টেজে ভাগ করতে পারি? অ্যান্সারটা খুবই সোজা। আমাদের পরিচিত 20th সেঞ্চুরির একজন বিখ্যাত দার্শনিক, তিনি হলেন লুডউইগ উইটগেনস্টাইন, যাকে আমরা কেবলমাত্র উইটগেনস্টাইন নামেও বেশি ডেকে থাকি। তো তার যে জীবনকাল তাকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করি, কারণ ল্যাটার উইটগেনস্টাইন, আর্লি উইটগেনস্টাইন অ্যান্ড ল্যাটার উইটগেনস্টাইন একই দার্শনিকের এই আর্লি এবং ল্যাটার এই দুটো পার্ট কিন্তু একেবারেই আলাদা। তার মতাদর্শ, তার থিওরিজ দুটোই একেবারে দুই মেরুর। তাই জন্য এই সময়টা মানে একমাত্র ওনার যে জীবনকাল তাকে আমরা দুটো ভাগে ভাগ করি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, দ্য পোস্টহিউমাস পাবলিকেশন অফ উইটগেনস্টাইন। এই বিষয়টি নিয়ে আমি ক্লাসেও বারবার আলোচনা করেছিলাম যে উইটগেনস্টাইনের যে দুটো বিখ্যাত গ্রন্থ বা তার যে দার্শনিক ক্রিয়া তার লিখিত আকারে যা প্রকাশিত হয়েছে, তার মধ্যে এই যে পোস্টহিউমাস পাবলিকেশন অর্থাৎ যাকে বলা হয় মৃত্যুর পরবর্তী সময়ে যে গ্রন্থ বা যে লেখা পাবলিশড হয়েছে, প্রকাশিত হয়েছে, সেটি কোনটি উইটগেনস্টাইনের? অ্যান্সারটা হবে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনস। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ইন ট্র্যাক্টেটাস দ্য মিনিং অফ এ প্রপোজিশন ইজ বেসড অন দ্য, আবার বলছি, ইন ট্র্যাক্টেটাস দ্য মিনিং অফ আ প্রপোজিশন ইজ বেসড অন দ্য। ট্র্যাক্টেটাসের ক্ষেত্রে তিনি কি বলেছেন? ট্র্যাক্টেটাসের ক্ষেত্রে দ্য মিনিং অফ এ প্রপোজিশন কিসের ওপর নির্ভর করে? দ্য মিনিং অফ আ প্রপোজিশন কিসের ওপর নির্ভর করে? এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সারটা আমরা যখন ট্র্যাক্টেটাস নিয়ে আলোচনা করেছিলাম তখন দেখো মনে করে আমরা আলোচনা করেছিলাম কিন্তু পিক্টোরিয়াল ফর্ম নিয়ে, যে প্রপোজিশন যখন তার ফ্যাক্টটাকে একদম বাস্তবায়িতভাবে রূপদান করতে পারবে, অর্থাৎ তাকে চিত্রায়িত করতে পারবে, সেটাই কিন্তু তার মানে সেই প্রপোজিশনটা ট্রু হবে না ফলস হবে তার উপরেই নির্ভর করবে। অর্থাৎ একে যদি মানে এই পুরো বিষয়টাকে যদি আমরা সেন্টেন্সের আকারে বলার চেষ্টা করি তাহলে এরকম হবে যে পিক্টোরিয়াল রিলেশনশিপ বিটুইন দ্য প্রপোজিশন অ্যান্ড দ্য ফ্যাক্ট, পিক্টোরিয়াল রিলেশনশিপ বিটুইন দ্য প্রপোজিশন অ্যান্ড দ্য ফ্যাক্ট, এই বিষয়টাই হচ্ছে ইম্পর্টেন্ট ফরওয়ার্ড, এই বিষয়টা ইম্পর্টেন্ট ফর দ্য মিনিং অফ দ্য প্রপোজিশন। এটার জন্য কোনো প্রপোজিশন তা সত্য হবে না মিথ্যা হবে। কোনো প্রপোজিশন বলতে এখানে কি বোঝানো হচ্ছে? যেটা আমার ফ্যাক্ট। এটা আমি যখন থিওরি আলোচনা করেছিলাম তখন কিন্তু এটার উপর বিস্তারিত আলোচনা হয়েছে। এখন আমি শর্ট টাইপ কোশ্চেন আলোচনার ক্ষেত্রে যদি আবার পুরো থিওরিটা আলোচনা করি তো সেটা দীর্ঘায়িত হয়ে যাবে। বিষয়টা হচ্ছে আমাকে টু দ্য পয়েন্ট অ্যান্সারটা মাথায় রাখতে হবে যে প্রপোজিশনের মিনিংটা কিসের ওপর নির্ভর করবে? দ্য পিক্টোরিয়াল ফর্ম অফ দ্য প্রপোজিশন অ্যান্ড দ্য ফ্যাক্ট। নেক্সট কোশ্চেনে চলে যাই, সেটা হচ্ছে হুইচ ইজ দ্য গ্রেট ওয়ার্ক অফ দ্য আর্লি উইটগেনস্টাইন। আর্লি উইটগেনস্টাইনে যেটা প্রথম দিকের যে উইটগেনস্টাইনের যে জীবনকাল, তার গ্রেট ওয়ার্ক কোনটি? তার গ্রেট ওয়ার্ক বলতে তার লিখিত আকারে প্রকাশিত এমন কোন কাজটি হচ্ছে সবচেয়ে বিখ্যাত? অ্যান্সার যদি বলতে হয় তাহলে সেটাও আমাদের খুব পরিচিত গ্রন্থ, সেটা হচ্ছে ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস। ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস হচ্ছে আর্লি উইটগেনস্টাইনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি মানে কাজ, তার লেখা গ্রন্থ ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস। অ্যান্ড ল্যাটার উইটগেনস্টাইনের সবথেকে বিখ্যাত কাজ কোনটি? সেটা হচ্ছে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনস। নেক্সট কোশ্চেন, 20th century analytic philosophy also known as 20th century analytic philosophy
আমাদের এই যে কোর্সটা অনার্সের যে এই পেপারটা তার টাইটেলটাই কিন্তু ফিলোসফি ইন 20th সেঞ্চুরি। তো এই ফিলোসফি ইন 20th সেঞ্চুরি পড়তে গিয়ে সেই 20th সেঞ্চুরির ফিলোসফিটাকে, 20th সেঞ্চুরির অ্যানালিটিক ফিলোসফিটাকে আর কি কি নামে আমরা জানতে পারি সেটা জানা প্রয়োজন। তাহলে এটার অ্যান্সার কি হবে, যে 20th সেঞ্চুরি অ্যানালিটিক ফিলোসফি অলসো নোন অ্যাজ লজিক্যাল পজিটিভিজম। লজিক্যাল পজিটিভিজম। নেক্সট কোশ্চেন, Tractatus concerned about সাপোজ ধরে নাও যে আমি এরকম করলাম যে ট্র্যাক্টেটাস কনসার্নড অ্যাবাউট, তোমাকে কটা অপশান দিয়ে দিচ্ছি কি কি নিয়ে কনসার্নড, মানে কনসার্ন অ্যাবাউট বলতে মানে কোনো কিছুর প্রতি, ট্র্যাক্টেটাস তো বইটা, তো এই বইটা মেনলি কিসের ওপর ফোকাসড করছে, কোনটাকে হাইলাইট করছে। এখন তোমাকে আমি কটা অপশান দিই যদি এরকম, যে গ্রামাটিক্যাল রুলসকে বেশি গুরুত্ব দিচ্ছে, না অটোনমিকে বেশি গুরুত্ব দিচ্ছে, না লজিক্যাল রুলকে বেশি গুরুত্ব দিচ্ছে, না লিঙ্গুইস্টিক ফাংশনকে বেশি গুরুত্ব দিচ্ছে। এদের মধ্যে সবথেকে যেটা আমাদের উইটগেনস্টাইনের ফিলোসফির সাথে যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে সেটা কোনটা, লজিক্যাল রুলস। আমরা আগেও থিওরি পড়ার সময় বলেছি যে এই যে আমরা প্রপোজিশন বলছি, ফ্যাক্ট বলছি বা পিক্টোরিয়াল ফর্ম বলছি, সেটা কোথায় এক্সিস্ট করবে, তার অস্তিত্বশীলতাটা কোথায়। ট্র্যাক্টেটাস এই সম্পর্কে আমাদেরকে কি অভিমত দিচ্ছে, ট্র্যাক্টেটাস এই সম্পর্কে আমাদেরকে বলবে যে সব কিছুই থাকবে লজিক্যাল স্পেসে, এবং যা কিছু হবে এই যে পিক্টোরিয়াল ফর্ম সেটা হবে কি লজিক্যাল ফর্ম অফ দ্য পিকচার। তো লজিক্যাল ফর্ম যেটা হবে সব কিছু লজিক্যালি হবে, সুতরাং লজিক্যাল রুলসের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, না গ্রামাটিক্যাল রুলসকে গুরুত্ব দেওয়া হচ্ছে, না অটোনমিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, না লিঙ্গুইস্টিক ফাংশনকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে যেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে কোথায়, ট্র্যাক্টেটাসে মেন ফোকাসটাই হচ্ছে লজিক্যাল রুলসের ওপর কিন্তু। সুতরাং যা কিছু লজিক্যাল সেটাই ঠিক, সেটাই বাস্তব, সেখানে তোমার কিন্তু অটোনমি মানে তোমার ইচ্ছার স্বাধীনতাটাকে ওইভাবে স্বীকার করা হচ্ছে না। এবং ট্র্যাক্টেটাসে তো আমরা ক্লাসেও বারবার আলোচনা করেছিলাম যে উইটগেনস্টাইনের শেষ কথাটাই হচ্ছে যেটা সম্পর্কে কিছু তুমি লজিক্যালি বলতে পারবে না সেটা সম্পর্কে মুখ না খোলাই ভালো, বা শাট ইওর মাউথ। তো এটাই হচ্ছে ট্র্যাক্টেটাসের মূল বক্তব্য। নেক্সট কোশ্চেন, সেটা এক্ষুনি যেটা নিয়ে আলোচনা করলাম তার সাথেই সম্পর্কযুক্ত একটা কোটেশনটা এইরকম, হোয়াট উই ক্যান নট স্পিক অ্যাবাউট উই মাস্ট পাস ওভার ইন সাইলেন্স। আবার বলছি, হোয়াট উই ক্যান নট স্পিক অ্যাবাউট উই মাস্ট পাস ওভার ইন সাইলেন্স। কোটেড ফ্রম, এক্ষুনি বললাম, আলোচনা করলাম যে যার সম্পর্কে আমরা কিছু বলতে পারবো না, এখানে কিন্তু যখন ট্র্যাক্টেটাসে মানে কথাটা হচ্ছে, এখানে বলা হয়েছে কোটেড ফর্ম। অ্যান্সারটা আমি বলেই দিলাম, কোটেড ফর্ম কোথা থেকে কোট করা হয়েছে, উদ্ধৃতিটি করা হয়েছে কোথা থেকে, অ্যান্সার হচ্ছে ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাস। ঠিক আছে, এবার এখানে যখনই কোনো একটা কোটেশন পড়ছি সেটা কোথা থেকে নিচ্ছি এবং সেই বইটার প্রেক্ষাপট কি তা জানা প্রয়োজন। কোনো কিছুকে হালকাভাবে নিলে হবে না, যে হোয়াট উই ক্যান নট স্পিক অ্যাবাউট, যা সম্পর্কে আমি কিছু বলতে পারছি না। তো যা সম্পর্কে আমি কিছু বলতে পারছি না বিষয়টাকে হালকাভাবে, যে এমনি নর্মাল কথা বলা নয়, কিন্তু যেটাকে আমি লজিক্যালি প্রেজেন্ট করতে পারবো না, পিক্টোরিয়াল ফর্মে লজিক্যালি বলতে পারবো না, যার সম্পর্কে ভাষা জ্ঞান রয়েছে সেটা সম্পর্কে কিছু না বলাই ভালো। এই কথাটিকে বলতে গিয়েই কিন্তু উইটগেনস্টাইন কথাটি বলেছিলেন লাস্টে, কারণ তার আগে তিনি পুরো বিষয়টারই একটা ব্যাখ্যা প্রদান করে দিয়েছেন যে ট্রুথ কি, ফ্যাক্ট কি, প্রপোজিশন কি, হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড ইজ আ কেস। তো এই যে বিষয়টা, এই গোটা ব্যাখ্যাটা কিন্তু আগে হয়ে গিয়েছে এবং এটা কিন্তু লাস্ট বাক্য। সুতরাং তিনি কি বলতে চেয়েছেন এবং শেষটা করেছেন কোথায়, পুরোটার একটা কিন্তু আলাদা প্রেক্ষাপট রয়েছে, সেটা বোঝা প্রয়োজন। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনও আরেকটা কোটেশন। এখানে বলা হয়েছে, ফিলোসফিক্যাল প্রবলেমস অ্যারাইজেস হোয়েন ল্যাঙ্গুয়েজ গোজ অন হলিডেজ। আবার বলছি, ফিলোসফিক্যাল প্রবলেমস অ্যারাইজেস হোয়েন ল্যাঙ্গুয়েজ গোজ অন হলিডেজ। দার্শনিক সমস্যা তখনই তৈরি হয়, অ্যারাইজ করে, উৎপন্ন হয় যখন ভাষা
চলে যায় হলিডেজে, মানে যখন ভাষা ছুটিতে চলে যায়। এটা কোটেড ফর্ম কোথা থেকে নেওয়া হয়েছে? এটা একেবারেই বিপরীত গ্রন্থ বা বিপরীত জীবনযাত্রা, সেটা হচ্ছে ল্যাটার উইটগেনস্টাইনের ইনভেস্টিগেশনস থেকে এই কোটটা করা হয়েছে, ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনস থেকে এই কোটেশনটা নেওয়া হয়েছে। সেখানে কিন্তু উইটগেনস্টাইনের অভিমত সম্পূর্ণ বিপরীত, ট্র্যাক্টেটাসের সম্পূর্ণ বিপরীত একটা জগৎ, যেখানে ট্র্যাক্টেটাসে তিনি বলছেন যেটা সম্পর্কে আমি কিছু বলতে পারি না, একটু বিন্দুমাত্র সন্দেহ রয়েছে, সেখানে কথা না বলাই ভালো। আর ইনভেস্টিগেশনে তিনি বলবেন যে দার্শনিক সমস্যার সৃষ্টি হয় তার কারণই হচ্ছে কথা না বলার জন্য। যখন ভাষা ছুটিতে চলে যায়, মানে তুমি কিছু বলছো না, ভুল হোক, সন্দেহ থাকুক, তবুও আমাদেরকে কিছু না কিছু বলতে হবে। যখন আমি কোনো কথা আদান প্রদান হচ্ছে, ডায়ালগস হচ্ছে, দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে, ভাষার আদান প্রদান হচ্ছে, তখন তার থেকে কিছু না কিছু একটা তথ্য বা তত্ত্ব উঠে আসবে, কিছু না কিছু সত্য সম্পর্কে আভাস প্রদান করবে। এই আভাসটাও জীবনযাত্রার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। সুতরাং প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে আমাদের কথা বলতে হবে। এমন কোনো ক্ষেত্র রাখা চলবে না যেখানে আমাদের মনে হবে যে ভাষা ছুটিতে চলে গেছে, যে আর ভাষার ব্যবহার হচ্ছে না, তাহলেই কিন্তু সমস্যা বাড়বে এবং সমস্যার জটিলতা থেকে আরও বেশি সমস্যা সৃষ্টি হবে। সুতরাং ইনভেস্টিগেশনে ভাষার ব্যবহারের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেনে চলে যাই। In investigations, the priority is given to the ইনভেস্টিগেশনে কার ওপর অধিক গুরুত্ব দেওয়া হয়েছে? ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন বইটিতে উইটগেনস্টাইন কিসের ওপর বেশি গুরুত্ব আরোপ করেছেন? এখানেও আমি তোমাদেরকে কিছু অপশন দিচ্ছি, তাহলে আমি ঠিক কোন জায়গাটা হাইলাইট করতে চাইছি সেটা তোমরা বুঝতে পারবে। সাপোজ তোমাদেরকে বললাম যে স্ট্রাকচার অফ লাইফ, ফর্ম অফ লাইফ, ফর্ম অফ লজিক, ট্রুথ ফাংশন। এখন দেখো যে ফার্স্ট বললাম স্ট্রাকচার অফ লাইফ। যখনই কোনো স্ট্রাকচার থাকবে, স্ট্রাকচার মানেই সেটার একটা নিয়ম কানুন বিধি নিষেধ থাকবে। একটা স্ট্রাকচার, তুমি একটা বিল্ডিংই ধরে নাও, স্ট্রাকচার যেমন তেমন করে হতে পারে না, তার একটা পূর্ব নির্ধারিত একটা ছবি থাকবে। সেই আমি পিক্টোরিয়াল ফর্মেই চলে যাচ্ছি, একটা পূর্ব নির্ধারিত ছবি থাকবে, তার উপর ভিত্তি করে নির্দিষ্ট স্থানে পিলার থাকবে, তার উপরে আমার বাড়িটা তৈরি হবে। সুতরাং এই যে স্ট্রাকচার, আমি চাইলেই কোনো কিছু রদবদল হঠাৎ করে করতে পারি না, তাহলে স্ট্রাকচারটা ভেঙে পড়বে। তাহলে একটা স্ট্রাকচারের একটা পরিকল্পনা, তার একটা পিক্টোরিয়াল ফর্ম থাকবে, সেটা নিশ্চয়ই ইনভেস্টিগেশনের তোমার কথা হতে পারে না, এটা পুরোটাই ট্র্যাক্টেটাসের ভাষা। তারপরে আমি বলছি ফর্ম অফ লজিক, লজিক নিয়েও মাথা ঘামাচ্ছে ফর্ম অফ লজিক, লজিকের আকার নিয়ে ট্র্যাক্টেটাস। ট্রুথ ফাংশন নিয়েও মেন কার্যকলাপ হচ্ছে ট্র্যাক্টেটাস। তাহলে পড়ে থাকলো ফর্ম অফ লাইফ। ফর্ম অফ লাইফ, এই ভাষাটা এইভাবেই রয়েছে ফর্ম অফ লাইফ। যদি বাংলায় বলার চেষ্টা করি তাহলে হয়তো হবে যে জীবনের আকৃতি। তো জীবনের আকৃতিটা কেমন? আমাদের জীবনে চলার ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে কিন্তু ভাষার আদান প্রদান করতে হয়। আমরা সব ক্ষেত্রে ঠিক সুনিশ্চিত এটা হতে পারে না, কিন্তু অনেক সময় আলোচনার মাধ্যমে কোনো একটা সত্য বেরিয়ে আসে, উঠে আসে বা পথ বেরিয়ে আসে। সুতরাং সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই হতে পারে। জীবন সম্পর্কে, জগৎ সম্পর্কের জ্ঞানও আমরা আলোচনার মাধ্যমেই পেতে পারি। হয়তো আমার কাছে কিছুটা জ্ঞান আছে, অন্যের কাছে অপর কিছুটা জ্ঞান আছে, তো অনেকগুলো জ্ঞান আস্তে আস্তে মিলিত হয়ে একটা বড় জ্ঞানের দিকে, নলেজের দিকে আমাদের নিয়ে যেতে সাহায্য করে। সুতরাং ফর্ম অফ লাইফটার উপরেই ইনভেস্টিগেশন বেশি গুরুত্ব আরোপ করছে, কারণ ইনভেস্টিগেশন, ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশনে এই যে জীবনযাত্রা, মানে এটা মানুষের জীবনের অনেক বেশি কাছাকাছি, তাই এটাকে ফর্ম অফ লাইফের ওপরেই ইনভেস্টিগেশন বেশি গুরুত্ব দিচ্ছে। সুতরাং আমাদের যে কোশ্চেনটা ছিল, দ্য ইনভেস্টিগেশন gives the priority to the form of life. নেক্সট কোশ্চেনে চলে যাই। ল্যাঙ্গুয়েজ ওয়ার্কস বাই crisscrossing and overlapping is also called, আবার কোশ্চেনটা বলছি, ল্যাঙ্গুয়েজ ওয়ার্কস বাই crisscrossing and overlapping is also called। ভাষা ক্রিস ক্রস মানে যে
একটা কিছু হলো, তারপরে আরেকটা কিছু বলা হলো, এই যে ক্রিস ক্রস, তারপর ওভারল্যাপিং, ল্যাঙ্গুয়েজ ওয়ার্কস করে এইভাবে, এগুলো টেকনিক্যাল টার্ম উইটগেনস্টাইন ইউজ করেছেন তোমার হচ্ছে ইনভেস্টিগেশনে। তো বাই ক্রিস ক্রসিং অ্যান্ড ওভারল্যাপিং, এই যে টেকনিকটাকে আমরা আরও একটা নামে জানি বা চিনি, এটাকে আর কি নামে জানা যায় বা চেনা যায়, সেটারই অ্যান্সার হবে হচ্ছে, এটাকে বলা হয় ফ্যামিলি রিজেমব্লেন্স। ফ্যামিলি রিজেমব্লেন্স বলেও আমরা এই পুরো টেকনিকটাকে জানি। এগুলো নিয়েও আমরা আগে আলোচনা করেছিলাম। আর ঠিক আছে, আজকে মোটামুটি আমরা 10টি শর্ট টাইপ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যে তোমরা অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন এবং অ্যান্সার এবং তার সাথে যা কিছু এক্সট্রা আলোচনা করা হয়েছে কোনো বিষয় নিয়ে অ্যান্সার বলতে গিয়ে, সেই সবটাই খাতায় নোট ডাউন করে রাখবে। প্রত্যেকটা খাতায় কেবলমাত্র নোট ডাউন করবে না, সেটা ভালো করে পড়বে, কারণ এগুলো তোমাদের পরবর্তী এক্সামের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এরপর আমরা আরও শর্ট টাইপ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি।